This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বাংলায় ধর্মযুদ্ধ চলছে। বিজেপি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। সামনে রামনবমীতে দেখিয়ে দেবার মতো মিছিল করার কথা বলছেন শুভেন্দু অধিকারী। বলছেন বাধা দিলে বাঁধবে লড়াই, ঢিল ছুড়লে খেতে হবে পাটকেল। জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শান্তির বার্তা। মুখ্যমন্ত্রী প্রধান বিরোধী দল বা বিরোধী দলনেতার নাম করেননি, কিন্তু বিধানসভায় দাঁড়িয়েই বলছেন কেউ যেন দুষ্টুমির খেলা না খেলে। মুখ্যমন্ত্রীর কথায় তার সরকার শান্তি ললিত বাণীতে বিশ্বাস করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কি রাজনীতি শান্ত হবে? এখন কোনো কিছু একতরফা হবে না। ওটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে, রামনবমীতে প্রমাণ। ওয়ান সাইডেড কিছু হবে না। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া, ওসব দিন চলে গেছে। পশ্চিমবাংলার হিন্দুরা পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে। গনগন করছিল বিরোধী দলনেতা কি আঁচটা আরেকটু উস্কে দিয়েছিলেন? রামনবমীকে কেন্দ্র করে বিজেপি তাল ঠুকছে, সেসব কি নিছকই গা গরম করতে বলা কথাবার্তা? বিরোধী দলনেতা বলেছেন রামনবমী উপলক্ষে 2000 মিছিল বেরোবে, 1 কোটি হিন্দু অংশগ্রহণ করবেন। হিন্দুস্তান মে হিন্দুই রাজ করেগা। এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয়, সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না, হবে না, হবে না। তাহলে কি ইতিহাসের পুনরাবৃত্তি হবে? রামনবমীকে কেন্দ্র করে ফের বাংলার রাজনীতি উত্তপ্ত হবে, অভিযোগ পাল্টা অভিযোগে মেরুকরণের হাওয়া আরেকটু তীব্র হবে। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা শান্তির ললিত বাণীতে বিশ্বাস করি, আমরা রামকৃষ্ণের ধর্মে বিশ্বাস করি। মানুষ কিন্তু তৈরি হচ্ছে যোগ্য জবাব দেওয়ার জন্য। ফুটবল খেলুন, ক্রিকেট খেলুন, দুষ্টুমির খেলা খেলবেন না। মুখ্যমন্ত্রী কারো নাম করেননি, কিন্তু সমজদাররা বলছেন ইশারা পরিষ্কার। প্রধান বিরোধী দল বিজেপিকেই নাকি বার্তা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কেন শান্তির পাঠ পড়াচ্ছেন বিজেপিকে? গত সপ্তাহের কথা, বাঁকুড়ায় বিজেপি দেওয়াল লেখা শুরু করে। দেওয়াল জুড়ে লেখা হয় হিন্দু হিন্দু ভাই ভাই। হুগলির চুঁচুড়ায় পোস্টার পড়ে একই স্লোগানে। তারপর গঙ্গার জল গড়িয়েছে, পোস্টার বিতর্ক মাথাচাড়া দিয়েছে। শ্যামবাজার, সল্টলেক, হাতিবাগান, মালদা, বাঁকুড়ায় তৃণমূলের পোস্টার পড়েছে। পাল্টা পোস্টারে গ্যাসের দাম বৃদ্ধি, তেলের চড়া দাম, কেন্দ্রীয় মন্ত্রিসভায় এ রাজ্য থেকে কেন কোনো পূর্ণ মন্ত্রী নেই, সেই সব প্রসঙ্গ তুলে বিজেপির কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার চেষ্টা হয়েছে। জবাবের পাল্টা জবাব দিতে বিজেপি দেরি করেনি। মঙ্গলবার রাত থাকতেই বিভিন্ন জায়গায় ফেস্টুন বেঁধেছেন বিজেপি কর্মীরা। বলা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, তাই রামনবমীতে চোখ ধাঁধানো মিছিল চাই। এই স্লোগান পাল্টা স্লোগানেই কি সংঘাতের পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা ছিল? তাই কি সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুভেন্দু অধিকারীর কথায় কিন্তু ইঙ্গিত বিজেপি কৌশলগতভাবে কিছু ঘটবে না। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানায় ভোট। যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজি বলেছেন এক রহেগে তো সেফ রহেগে। মোদীজি যোগীজির বাণী হরিয়ানা গ্রহণ করেছে, মহারাষ্ট্র গ্রহণ করেছে, দিল্লি গ্রহণ করেছে, বাংলাও গ্রহণ করেছে। তাহলে কি হবে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ? সংখ্যাগুরু সংখ্যালঘু ভোট ভাগাভাগিতে রাজনৈতিক পরিস্থিতি কি আরও উত্তেজক হবে? ধর্মীয় সেন্টিমেন্ট লাগিয়ে বিজেপি তৃণমূল ফায়দা নিতে চাইছে। শুভেন্দু অধিকারী বলে ফেললেন 1 কোটি মানুষ নামাবো রামনবমীতে। আরে ওনাদের দলের যে টার্গেট দিয়েছিল শুভেন্দু বাবুদেরকে মেম্বারশিপ করার, মিস কল মেরে, সেই মিস কল মেরে 1 কোটি মেম্বার করাতে পারেনি, আবার রামনবমীতে ওনারা নামাবে। এখন বলে ফেলেছে শুভেন্দু বাবু এটাকে হাইপ তুলতে হবে, তার জন্য তৃণমূল কংগ্রেস রেডি আছে। তৃণমূল কংগ্রেস সমস্যায় পড়লে বিজেপি ব্যাকআপ করে দেয়, আর সেন্ট্রালে বিজেপি কোনো বিল পাস করাতে সমস্যায় পড়ে গেলে সেখানে ওয়াকআউটের নামে বিজেপিকে ব্যাকআপ করবে তৃণমূল কংগ্রেস। এটা সিম্পল ব্যাপার। রামনবমী কি আগে হয়নি পশ্চিমবাংলায়? দুর্গা উৎসব কি হয়নি? না ঈদ হয়নি? না শবে বারাত হয়নি? সবই হয়, কিন্তু এখন রাজনীতি হচ্ছে এগুলোকে নিয়ে। বিধানসভা ভোট যত কাছে আসবে ততই মেরুকরণের আঁচ গনগনে হবে। এটাই কি তার মানে বাঙালির ভবিতব্য? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
বিধানসভায় বিজেপিকে পদে পদে বাধা দেওয়ার অভিযোগ, আর তার প্রতিবাদে দলবল নিয়ে স্পিকারের পাড়ায় গিয়ে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছিলেন বিরোধী দলনেতা, কিন্তু সেখানেও বাধা। শুভেন্দুকে কালো পতাকা গো ব্যাক স্লোগান তৃণমূলের, পাল্টা হুঙ্কার দিলেন শুভেন্দুও। তার নিশানায় অভিষেক এবং পুলিশ, বললেন শেষ দেখে ছাড়বেন। ছাড়বো না 26-এ বিজেপি আসবে, সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নই। ছাড়বেন না, 26-এ সুদে আসলে হিসেব নেবেন, হুঙ্কার ছাড়লেন শুভেন্দু। কিন্তু 19-এ মানে বুধবার তার সঙ্গে আসলে কি হলো? বিধানসভার অধিবেশনে কথা বলতে দেওয়া হয়নি, এই অভিযোগে দলীয় বিধায়কদের নিয়ে স্পিকারের কেন্দ্রে অভিযানের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা মিছিলে ডাক দিয়েছিল তৃণমূলও। বিরোধী দলনেতা বারুইপুরে ঢুকতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বঙ্কিমনগর, যেখানে তৃণমূলের পক্ষ থেকে মঞ্চ করা হয়েছে, প্রতিবাদ সভা করা হয়েছে, সেই জায়গায় বিশাল কনভয় আসছে। এই কনভয়ের চারদিকে দেখা যাচ্ছে কালো পতাকা দেখাচ্ছে তৃণমূলের, কংগ্রেসের পক্ষ থেকে। একই সময় একই জায়গায় কিভাবে দুটো মিছিলের অনুমতি দেওয়া হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। উত্তেজনার মধ্যে পড়ে একটা সময় থমকে যায় বিরোধী দলনেতার কনভয়। শান্তির জায়গা অশান্তি করা যাবে না, ও জাত বিজাত করছে, মুসলমান হিন্দু সবার নিয়ে ঝগড়া বাঁধাচ্ছে, ও দাঙ্গাবাজ। ब्लैक फ्लैग दिखाया जा रहा है क्योंकि हम लोग सनातनी हिंदुओं के साथ है। अगर सोचेंगे कि काला पताका दिखा के, काला झंडा दिखा के गो बैक बोल के हम लोग को डरा देंगे तो ये भाजपा नहीं है। বিরোধী দলনেতার অভিযোগ, তার গাড়িতে হামলা চালানো হয়েছিল, তাকে মারার পরিকল্পনা ছিল। এরপরেই পুলিশকে কার্যত হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়তো, 30 বার লাঠি দিয়ে আমার গাড়িতে দমাদম লাঠি পিটা করেছে। এমনকি জলে লঙ্কার গুঁড়া মিশিয়ে জলও ছোড়া হয়েছে। এখানকার পুলিশ এসপি, আপনি আজকে যা করলেন তার হিসাব হবে। আগামী 27 তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দিলাম। গাড়িতে দাঁড়িয়েই রাষ্ট্রপতি শাসনের দাবি জানান শুভেন্দু অধিকারী। বাংলা দেখো, রাষ্ট্রপতি শাসন চাই। বাংলার গণতন্ত্র বাঁচাতে গেলে রাষ্ট্রপতি শাসন চাই। শেষ পর্যন্ত সভা মিছিল না করেই ফিরতে হয় বিরোধী দলনেতাকে। গোটা ঘটনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিমান বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন তিনি। অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছিল এখানকার জেলা পুলিশকে যে কোনোভাবে শুভেন্দু অধিকারীকে এবং এমএলএদের বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না। কার্যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে। বারুইপুরের মানুষ তারা শুভেন্দুকে এখানে বাধা দিয়েছেন, বাধা দেবেন এটা আমি বিশ্বাস করতে পারি না। আসলে ওদের ওখানে সেরকম লোকজন হয়নি আমি শুনেছি, সেই জন্য ওরা অনেকে ফিরে চলে এসছেন। আর বিধানসভায় বলতে দিন না বলে বারুইপুরে গিয়ে বলার কি আছে, আমি তো কিছু বুঝলাম না। এদিনের ঘটনার জন্য যত দূর যেতে হয় তত দূর যাবেন বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু। ছাড়বো না। একদিন গোরখপুরে যোগীজিকেও আক্রান্ত হয়েছে, চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য। আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম। 26-এ বিজেপি আসবে, সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয়। 26-এর বিধানসভা ভোটে যে হিন্দুত্বের লাইনে হাঁটতে চলেছে বিজেপি, বারুইপুরে দাঁড়িয়ে তা আবারও স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। ক্যামেরার সূর্যেন্দুর সঙ্গে সায়ন্ত ও অভিজ্ঞানের রিপোর্ট, TV9 বাংলা। গেট তুমি কার? এ নিয়ে তরজায় জড়ালেন দুই বিরোধী দলের দুই প্রধান মুখ। সকালে শুভেন্দু অধিকারী আর বিকেলে নওশাদ সিদ্দিকী, দুজনেরই এক সুর। বিধানসভার গেটে বিরোধীদের গাড়ি দেখলেই নাকি রেড়ে করে তেড়ে যাচ্ছে পুলিশ। অ্যাসেম্বলি সাউথ গেট যা অপোজিশনের এমএলএ, এলওপি অপোজিশন এমএলএদের জন্য পারমিসেবল, তাকে ব্লক করছে।
They are blocking me. এবং all are plain cloth. এরা কোনো পার্টির ক্যাডার না কোনো গভর্নমেন্ট থেকে পাঠিয়েছে। নো আইডেন্টিটি। আমরা যে কোনো সময় এদের দ্বারা আক্রান্ত হতে পারি। বিধানসভার গেটে আটকানো হচ্ছে বিরোধী দলনেতাকে। সকালে অভিযোগটা করেছিলেন শুভেন্দু অধিকারী। বিকেলে সেই অভিযোগকে অন্য মাত্রায় নিয়ে গেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদের বিরুদ্ধে তলে তলে তৃণমূলের সম্পর্কের অভিযোগ উঠেছিল। এদিন বিকেলে বিধানসভার গেটে সেই অভিযোগ নস্যাৎ করতে একেবারে দাবাং ভূমিকায় নওশাদ। বিধানসভার গেট দিয়ে বেরোনোর কথা ছিল মুখ্যমন্ত্রীর। অভিযোগ সেই সময় পুলিশের তরফ থেকে নওশাদের গাড়ি সরাতে বলা হয়, কিন্তু নওশাদের অভিযোগ তাকে অসম্মান করেছে পুলিশ। প্রায় মুখনাকে বললাম আপনি আমার সাথে এই আচরণ করছেন কেন? আমি হাসিমুখী বললাম যে আচরণ, আমার কাছে অবাক আচরণ লাগলো এটা। ও কয়েকটা কথা হলো, আমি বললাম না আপনি এরকম আচরণ করতে পারেন না আমার সাথে। উনি তখন বলছেন যান। আমি ওই জন্য গাড়িতে না উঠে এবার দাঁড়িয়ে যে ওনার এই আচরণটা, ঔদ্ধত্যপূর্ণ আচরণটা উচিত হয়নি, এই কথা বলতে আপনাকে, নাহলে আমি এখান থেকে গাড়ি সরাবো না। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত অরূপ বিশ্বাস ছুটে আসেন। নওশাদকে নিয়ে গিয়ে বোঝানোর চেষ্টা হয়। ততক্ষণে বিধানসভার গেটে কার্যত ট্রাফিক জ্যাম। যে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় আসলেন, আমাকে জিজ্ঞাসা করলেন কি ঘটনা ঘটেছে। আমি সব ঘটনাটা বললাম। পুলিশ অফিসারকে ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু পুলিশ অফিসার গিয়ে ওখানে অসত্য কথা বলেছেন। শেষমেশ অবশ্য নওশাদ রণে ভঙ্গ দেন। মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় এ নিয়ে অরূপ বিশ্বাসের সঙ্গে কথাও বলেছেন বলে খবর। গত কয়েকদিন ধরে তৃণমূলের সঙ্গে নওশাদের যে কেমিস্ট্রির কানাঘুষো চলছিল, সেটা ওড়াতেই কি এতটা অনড় হলেন নওশাদ? কিন্তু সেখানেও তো শাসক মন্ত্রীর মধ্যস্থতাতেই বরফ গলল। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূলের জন্মলগ্ন থেকেই উত্তর কলকাতায় দলের মধ্যে নানা সমীকরণ কাজ করে, আর এখানে দলীয় কাজিয়া ক্ষতের মধ্যে। ভোট এলেই সেই ক্ষতে মণ্ডপ দেওয়ার চেষ্টা হয়। গত শনিবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতায় যেসব এলাকায় সাংগঠনিক দুর্বলতার কথা উল্লেখ করেন, তার মধ্যে রয়েছে জোড়াসাঁকো এবং চৌরঙ্গি। দুটি বিধানসভাতেই দলের প্রবীণ নেতা তথা উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের অন্তর্গত। আর তার মধ্যে চৌরঙ্গির বিধায়ক সুদীপ পত্নী নয়না। কেন চৌরঙ্গি কেন্দ্রে নজর দিতে বলেন অভিষেক? তারই উত্তর খুঁজতে ওই কেন্দ্রে হাজির হয় আমাদের প্রতিনিধি। দেখুন TV9 বাংলা স্পেশাল রিপোর্ট। মাঝে মধ্যেই প্রকাশ্যে চলে আসে ক্ষত। সামনে নির্বাচনের মতো মাইন্দ্রেক্ষণ থাকলেও সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা হয়, কিন্তু কয়েক মাস কাটতে না কাটতেই ফের ক্ষত দগদগ হয়ে বেরিয়ে আসে। গত কয়েক বছর ধরে উত্তর কলকাতার তৃণমূলে এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। শনিবার ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র নিয়ে এলাকার নেতাদের সতর্ক করেন। ভার্চুয়াল বৈঠকের পর গা ঝাড়া দিয়েছেন এলাকার নেতা কর্মীরা। ইতিমধ্যেই তৃণমূল সে ব্যাপারে গুরুত্ব দিয়ে দলের কাউন্সিলর এবং ব্লকের সভাপতি নিয়ে বৈঠকও করেছেন, কিন্তু পিছিয়ে থাকলো কেন চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র মাথা ব্যথা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে? 2024-এর লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে 222টি বুথের মধ্যে 30% বুথে পিছিয়ে তৃণমূল কংগ্রেস। 11টি ওয়ার্ডের মধ্যে 6টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। 45, 47, 48, 49, 50, 52 নম্বর ওয়ার্ডে পিছিয়ে শাসক দল। এই বিধানসভার অন্তর্গত 44, 46, 53 এবং 62 নম্বর ওয়ার্ড মূলত সংখ্যালঘু অধ্যুষিত। এই ওয়ার্ডগুলিতে তৃণমূলের পরেই দ্বিতীয় স্থানে কংগ্রেস, তৃতীয় স্থানে বিজেপি। অর্থাৎ ভোট কাটাকাটির জেরে এই ওয়ার্ডগুলোতে এগিয়ে যায় তৃণমূল। কাজেই লড়াই যে মোটেই সহজ ছিল না তা কি বলার অপেক্ষা রাখে এই কেন্দ্রের তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। আবার কলকাতা উত্তরে তৃণমূল সাংসদ তথা উত্তর কলকাতার জেলা তৃণমূলের সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বলছেন, দলের সাধারণ সম্পাদক যখন বলেছেন আমরা নিশ্চয়ই সেটা ইমপ্লিমেন্ট করব। বাড়তি কিছু বলেননি, যে এটা একটু দেখতে হবে, দেখে নিতে হবে। ডেফিনেটলি আমাদের চৌরঙ্গি পড়ে আছে, তো ডেফিনেটলি উই আর ওয়ার্কিং অন ইট। দলের কাউন্সিলরদের ব্যাখ্যা, 48কে কেন্দ্র করে যে ওয়ার্ডগুলো আছে সেখানের মার্জিন আপনি খাতা খুললেই দেখতে পাবেন, সেখানের মার্জিন অনেক বেশি ছিল। কিন্তু 84 ভোটটা আমার কাছে স্যাটিসফ্যাকশনের জায়গা নয়, কিন্তু একটা যেহেতু তাপসরা এখানকার কাউন্সিলর ছিলেন, এখান থেকে পলিটিক্স শুরু করেছেন, এখানে তার একটা সেটা কিছুটা ক্যারি করেছে। আমরা কিন্তু কোনো জায়গায় কিন্তু খামতি রাখছি না। এবার কি হয় কি মাঝে মাঝে হয়তো মনে হয়
কারোর মধ্যে কোনো ক্ষোভ জন্মায় বা কিছু জন্মায়, অ্যাটলিস্ট আমার ওয়ার্ডে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বছরে 2 বার করে আমি ফিজিক্যালি প্রতিটা বাড়ির ভিজিট করি, তাদের যা যা গ্রিভান্স আছে সেগুলোকে নথিভুক্ত করি, সেটার ওপর কাজ করা হয়। যার নাম শাসক কাউন্সিলরের মুখে শোনা গেল সেই তাপস রায় তৃণমূলে থাকাকালীন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারবার বিরোধে জড়িয়ে পড়েন। মূলত সুদীপের বিরোধিতা করেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস। ওর খাওয়া এই নেতার কটাক্ষ। সুদীপ ব্যানার্জি, নয়না ব্যানার্জি ওদের নিজের যে বুথ, সেই বুথে হেরেছে। প্রায় 91টা মতন কনস্টিটিউয়েন্সিতে হার আছে। তো এরকম বহু কনস্টিটিউয়েন্সিতে হার আছে, ওয়ার্ডে হার আছে। তো সেগুলো তো সব জানে, অভিষেক জানে না, সেইগুলো তুলে ধরা উচিত ছিল। আর আশা করে কি করে, যেখানে এরা সব এমপি এমএলএ, সেখানে মানুষ খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে। সব বিতর্ক দূরে সরিয়ে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের শাসক দলের নেতাদের এখন একটাই লক্ষ্য, ভুল ত্রুটি শুধরে বিধানসভা ভোটে দলকে এই কেন্দ্র উপহার দেওয়া। তৃণমূল জানিয়েছে যে যে এলাকায় খুদ ধরা পড়েছে সেখানে আরও ভালোভাবে সাংগঠনিকভাবে কাজ করা হবে, যাতে আগামী বিধানসভা এবং পুরসভা নির্বাচনে ভালো ফলাফল করতে পারে। বাস্তবে সেই সিদ্ধান্ত কতটা কাজে হবে সেটা নিয়েই এখন প্রশ্ন। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। কলকাতা হাইকোর্টে তিলোত্তমা মামলা ফিরতেই কাটল ডেথ সার্টিফিকেট জটিলতা। 7 মাস পরে মেয়ের ডেথ সার্টিফিকেট পেলেন তিলোত্তমার বাবা মা। হঠাৎই তিলোত্তমার বাড়িতে পৌঁছন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। তিলোত্তমার বাবা মায়ের কাছে ডেথ সার্টিফিকেট পৌঁছে দিতেই স্বাস্থ্য সচিব গেছেন বলে পুলিশ সূত্রে খবর। ওদের একটা ডেথ সার্টিফিকেট দেওয়ার কথা ছিল, সেটা দিয়ে দিলাম। দেওয়া হয়েছে। আমি হ্যান্ড ওভার করলাম। অনেকদিন হলে সেপ্টেম্বর মাসে ফোনে চেষ্টা করছিলাম, 31শে জানুয়ারি তারপর লিখিত দেই। লিখিত দেওয়ার পরে খালি একবার স্বাস্থ্য ভবন, একবার বড় অফিস, একবার আরজিকর হচ্ছিল, অনেকবার হয়েছে। হওয়ার পরে আজকে হঠাৎ করে আমি এমএসবিকে বলি দুপুরবেলা যে অত কষ্ট করে ডেথ সার্টিফিকেট দেওয়া দরকার নেই। মানে আমি নিজেই ফোন করে বলি, জানতে পারি আজকে নাকি ডেথ সার্টিফিকেট দেওয়া হবে। আমি বললাম বেশি কায়দা করে আমাদের সার্টিফিকেট দিতে হবে না, আমরা ঠিক জায়গা থেকে নিয়ে নেবো। তখন থেকে হঠাৎ করে ঘন্টাখানেক পরে আমার কাছে মেসেজ আসে এবং এইমাত্র তো স্বাস্থ্য সচিব নিজেই এসে দিয়ে গেলেন অরিজিনাল ডেথ সার্টিফিকেট। ও যা আমাদের চেয়েছি সেটাই আছে, কিন্তু এটা কেন নিয়ে এত জিজ্ঞেস করলাম যে এতদিন কেন এটা নিয়ে আমাদের করা হলো, সেটার কোনো সঠিক জবাব আমরা পাইনি। ওবিসি সংক্রান্ত মামলা মিটে গেলে রাজ্যে 2 থেকে 3 লক্ষ চাকরি হবে। বুধবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার পদ্ধতি না মানায় 2010 সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। রাজ্যের আবেদন মেনে নতুন করে সমীক্ষার জন্য 3 মাস সময় দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় ঘোষণা করেন জট কেটে গেলে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ মিলিয়ে 2 থেকে 3 লক্ষ নিয়োগ হবে। সেই সঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, চাকরি আটকাতে মামলার খেলা খেলবেন না। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড, প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড, আমাদের ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ড যা যা আছে, মিউনিসিপাল সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, আমরা শূন্য পদের তালিকা প্রকাশ করে নিয়োগের জটিলতা কাটাক। এই রাজ্য সরকার আর কয়েক মাস আছেন। সুপ্রিম কোর্টে পুরনো ওবিসি তালিকা যেটা হাইকোর্ট বাতিল করেছিল, তাকে বাতিল করা মানে তাকে অস্বীকার করে আরো 3 মাস সময় চেয়েছিলেন, মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে। অর্থাৎ এই সরকারের আমলে আর একটি নিয়োগও হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য প্রকৃত ওবিসিদের, হিন্দু ওবিসিদের বঞ্চিত করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ভোট ব্যাংকে তোষণ করার জন্য আজকে বাংলার 2 কোটিরও বেশি বেকার যুবক যুবতী, শিক্ষিত বেকার যুবক যুবতীর সর্বনাশ ঘটালেন এরা।
সেবাশ্রয়ে 70 দিনের শিবির শেষ। রবিবার থেকে শুরু হয়েছে মেগা ক্যাম্প। বুধবার মহেশতলায় মেগা ক্যাম্প ঘুরে দেখলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, খতিয়ে দেখলেন সমস্ত পরিষেবা। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় পরামর্শ দেন। রোগী ও রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত সকলের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে লিওনেল মেসির সই করা জার্সি তুলে দিলেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। নিজের এক্স হ্যান্ডেলে নিজেই মেসির সই করা জার্সির ছবি পোস্ট করেছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী। সেই পোস্ট আমরা দেখাচ্ছি এবং তার সঙ্গে আপনাদের আরেকবার জানিয়েও রাখতে চাইব, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে লিওনেল মেসির সই করা জার্সি তুলে দিলেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। নিজের এক্স হ্যান্ডেলে মেসির সই করা জার্সির ছবি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।